হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাতটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পান গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে জরিমানা, বাজেট অধিবেশনে বিল আনছে মমতা সরকার। তো পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে এবার মোটা অঙ্কের জরিমানা হবে। চলতি বাজেট অধিবেশনে এমনই বিল আনছে রাজ্য সরকার। নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারপরেই এই বিলের কথা জানা যাচ্ছে। তাছাড়াও আবার সীমান্ত রক্ষা বাহিনীকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পানের পিক, থুতু ফেলা ইত্যাদি নিয়ে 1980 সালের পুরনো আইনের 338 ধারায় জরিমানার উল্লেখ রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জরিমানাও করা হয় দোষীদের। তবে এবার স্বচ্ছতা অভিযানে এক কদম এগিয়ে ওই নিয়ে বিল আনার সিদ্ধান্ত নিল মমতার সরকার। আগামী 10ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন রয়েছে, সেখানেই বিল পেশ হবে বলে খবর। বস্তুত 2026 সালের বিধানসভা ভোটের আগে মমতা সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট করতে হবে। এইসব বিষয়কে সামনে রেখে আগামী এক বছরে দল এবং সরকারের ভূমিকা কি হবে তা নিয়েও বৈঠকে বেশ কিছু আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। অন্যদিকে আবার মন্ত্রিসভার বৈঠকে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানকার বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখে জলপাইগুড়ির বিন্নাগুড়িতে 0.05 একর এবং মালদার নারায়ণপুরে 19.73 একর জমি বিএসএফকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মন্ত্রিসভা। গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে তারপরে নদিয়ার করিমপুরে 0.9 একর জমি বিএসএফকে দেওয়ার কথা জানানো হয়েছিল। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, ভুয়ো পাসপোর্ট চক্র, তারপরে রাজ্য থেকে একাধিক জঙ্গি অনুপ্রবেশকারী ধরা পড়ার প্রেক্ষিতে রাজ্যের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। বস্তুত সীমান্তের সুরক্ষার জন্য রাজ্যের কাছে বেশ কিছু জায়গায় জমি চেয়ে আবেদন করেছিল বিএসএফ। তারপরেই এই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পান বা গুটখা খেয়ে যত্রতত্র পিক ফেললে এবার মোটা অঙ্কের জরিমানা হবে। চলতি বাজেট অধিবেশনে এমনই বিল আনছে রাজ্য সরকার। নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারপরেই এই বিলের কথা জানা যাচ্ছে। এছাড়াও আজকের আরও একটি বড় খবর, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আয়োজনেও দুর্নীতি, টেন্ডার হয় না কেন, প্রশ্ন শুভেন্দুর। তো বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর এই সম্মেলন শুরুর ঠিক আগে এই ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন, সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব কোনো টেন্ডার ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সংস্থার হাতে তুলে দেওয়া হয় কেন? এই দিন শুভেন্দুবাবু বলেছেন, একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য প্রতি বছর একটা বাৎসরিক উৎসব হয়। এখনো পর্যন্ত যে কটা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে তাতে 14 থেকে 15 লক্ষ কোটি টাকার চুক্তি হয়েছে, কিন্তু 14-15 টাকা বিনিয়োগ হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও। উল্টো দিকে 2021 সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে, কেশরাম রেয়ন বন্ধ হয়েছে, নৈহাটে ভদ্রেশ্বর জুট মিল, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ লোক রয়েছে, তাকে এই সম্মেলন আয়োজনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। টেন্ডার ছাড়া 50 কোটি টাকা বরাদ্দ হয়। এই টাকা ঝাড়ার জন্য এটা করা হয়েছে। তৃণমূল জামানায় রাজ্যের শিল্পের অবস্থা ক্রমশ খারাপ হয়েছে, এজন্য মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি নীতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তৃণমূল সরকারের সেচ বিরোধী এবং জমি অধিগ্রহণ বিরোধী নীতির ফলে বড় শিল্পপতিরা পশ্চিমবঙ্গ বিমুখ হচ্ছেন বলে দাবি তাঁদের। যদিও পশ্চিমবঙ্গের যুবাদের ভিন রাজ্যে গিয়ে শিল্পে শ্রমিকের কাজ করতে হচ্ছে, বিষয়টি এক প্রকার মেনে নিয়েছে তৃণমূল। তাই রাজ্য সরকারের তরফে কখনোই পশ্চিমবঙ্গে ভারী উৎপাদন শিল্পে বৃদ্ধির তথ্য তুলে ধরা হয় না, বরং মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা যায় পশ্চিমবঙ্গ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে 1 নম্বরে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, দেশ জুড়ে নিষিদ্ধ হোক আমিষ,
চাইছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তো দেশ জুড়ে নিষিদ্ধ হোক আমিষ খাবার, এমনটাই চান খামোশ অভিনেতা তথা বাংলার তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিজেপি সরকারের আমলে দেশের কোনো প্রান্তে প্রান্তে গোমাংসকে নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন শত্রুঘ্ন। একই সঙ্গে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রশংসাও করেছেন আসানসোলের সাংসদ। সংসদের বাইরে শত্রুঘ্ন সিনহা বলেছেন, দেশের বিভিন্ন প্রান্ত গোমাংস নিষিদ্ধ করা হয়েছে। আমি মনে করি শুধুমাত্র গোমাংস নয়, দেশে সম্পূর্ণভাবে আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। তিনি আরও বলেছেন, এরপরেও উত্তর পূর্ব ভারত সহ দেশের কিছু অংশে গোমাংস খাওয়া এখনও বৈধ। এরপরই তার খোঁচা, উহা খাও তো ইয়ামি, ইয়াও খাও তো মাম্মি, এ তো হতে পারে না। অর্থাৎ উত্তর পূর্বে গোমাংস খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু উত্তর ভারতে খেলে সমস্যা হবে, এটা চলতে পারে না। সর্বত্র একই আইন কানুন থাকা উচিত। এই প্রসঙ্গে বলতে গিয়েই অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে উঠে আসে বিহারীবাবুর কথায়, দেশে অভিন্ন দেওয়ানি বিধি তো চালু হওয়া উচিত, পুরো দেশ সেটা মানবে, তবে আইনে অনেক বিষয়ে নজর দিতে হয়। একদিন মনে হলো আর ভোটকে পাখির চক্করে বলে দিলেন আজ থেকে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলো, এটা হতে পারে না। কার্যকর করার আগে সর্বদল বৈঠক ডাকা উচিত, সকলের কথা শোনা দরকার। স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এহেন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। 9ই ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন, এবার বড় আন্দোলনের ডাক দিলেন তিলোত্তমার বাবা মা। তো গত বছরের 9ই আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে মর্মান্তিকভাবে খুন হন তিলোত্তমা। ধর্ষণ এবং হত্যার এই ঘটনা মর্মাহত করেছে সারা শহরকে। আজ 6 মাস পর তার জন্মদিন আসতে চলেছে 9ই ফেব্রুয়ারি, এবং সেই দিনে তার বাবা মা এক বড় আন্দোলন ডাকছেন। 9ই ফেব্রুয়ারি তাদের মেয়ের জন্মদিনে তারা দাবি জানাচ্ছেন এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার পেতে হবে, এবং তিলোত্তমার হত্যাকারী শুধুমাত্র সঞ্জয় রায় নয়, আরও অন্যদেরও বিচার করতে হবে। তিলোত্তমার বাবা মা বারবার দাবি করেছেন যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তিলোত্তমার হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়। তারা বিশ্বাস করেন যে এই হত্যাকাণ্ডে আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন এবং তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তিলোত্তমার মা এই বিষয়টি সামনে এনে বলেছেন, এই 6 মাস কেটে গেছে কিন্তু আমাদের মেয়ে আজও ন্যায় বিচার পায়নি। তিলোত্তমার মা জানিয়ে দিয়েছেন যে 9ই ফেব্রুয়ারি তাদের মেয়ের জন্মদিনে তারা এক বড় আন্দোলনে অংশ নেবেন। আমরা 9ই ফেব্রুয়ারি রাস্তায় থাকব এবং বৃহত্তর পরিবারের কাছে আবেদন জানাই, আপনাদের সঙ্গে নিয়ে আমরা আমাদের মেয়ের বিচারের জন্য আওয়াজ তুলব বলেছেন তিনি। তিলোত্তমার মা আরও জানিয়েছেন, মেয়ের মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। আমি তোমাদের অ্যাসোসিয়েশন ভেঙে দেব, ম্যানহোল কাণ্ডে মন্ত্রীকে ভৎসনার মমতার। তো ম্যানহোল কাণ্ডে 3 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তড়িঘড়ি তদন্ত করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। গড়ে দিয়েছেন 7 সদস্যের তদন্ত কমিটি। ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আর কেএমডিএ বানতলা চর্মনগরীতে পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়েছে। এই ঘটনা নিয়ে এবার একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ফিরহাদ হাকিম নিহত শ্রমিক পরিবার পিছু 10 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। কিন্তু এত কিছুর পরও কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে বেশ অস্বস্তিতে পড়তে হলো মন্ত্রীদের। এখানেই শেষ নয়, আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেখানেই ম্যানহোল কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী ভৎসনা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে। এই দপ্তরের মন্ত্রী জাভেদ খানকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভৎসনা করে বলেছেন, এইসব হলে আমি তোমাদের অ্যাসোসিয়েশন ভেঙে দেব। আর তারপরে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন গোটা বিষয়টি দেখে নিতে। এই ঘটনায় বেশ চাপে পড়ে যান জাভেদ সাহেব, কোনো যুক্তি দেননি, মাথা নিচু করেছিলেন বলে সূত্রের খবর। কলকাতা লেদার কমপ্লেক্সে সেক্টর 6 ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে সাফাইয়ের কাজ চলছিল। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা ম্যানহোলে নামেন আর সেখানেই 3 জন তলিয়ে গিয়ে মারা যান। এই ঘটনা মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছেছে। তারপর তিনি নিজে খোঁজ নিয়েছেন। সেখানে যে তথ্য তার হাতে উঠে এসেছে তার জেরেই মন্ত্রী জাভেদ খানকে কড়া ভৎসনা শুনতে হয়েছে। 3 সাফাই কর্মী ফরজেম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার মারা গিয়েছেন। তারপর নানা পদক্ষেপ করা হলেও এইসব মুখ্যমন্ত্রী যে বরদাস্ত করবেন তা কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন। প্রায় 10 ফুট গভীরে ম্যানহোলে কেন নামতে হলো 3 জন শ্রমিককে, এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আর তখন মন্ত্রিসভার বৈঠকে পিন পড়ার নীরবতা বিরাজ করছিল। একসঙ্গে 3 জন শ্রমিকের মৃত্যু মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী, সেটাও জানিয়েছেন তিনি। তো দেখুন আজকের অন্তিম আপডেট। আমাকে অনেক সাহায্য করেছেন আম্বানি জিন্দালদের সামনে দিদির প্রশংসায় সৌরভ গাঙ্গুলি।
তো কিংবদন্তি ক্রিকেটার যিনি রাজ্যে বিনিয়োগের ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এসে এবার সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন। কথার ফাঁকেই বলে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তো বটে, তবে তিনি আমাদের কাছে দিদি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কী রকমের সম্পর্ক, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রয়োজনে সাহায্য পেয়েছেন তিনি, সে কথাও শেয়ার করেছেন এদিনের মঞ্চে। বক্তা যখন সৌরভ গঙ্গোপাধ্যায়, তখন একেবারে সামনের সারিতে বসে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কারা, তারপর শিল্পপতিদের সামনে দাঁড়িয়ে সৌরভ বললেন, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণের জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু যখন তিনি প্রতি বছর আমাকে আমন্ত্রণ জানান, তখন আমি তার কাছে জানতে চাই কেন এই শিল্প সম্মেলনে, যেখানে তাবর শিল্পপতিরা উপস্থিত থাকেন, সেখানে আমার ভূমিকা কি থাকবে। তিনি আমাকে বারবারই বলেন, যেখানে তুমি গোটা বিশ্বের কাছে আন্তর্জাতিক স্তরে বাংলার প্রতিনিধিত্বের কাজ করো, তোমাকে অবশ্যই আসতে হবে। আর তার কথাই আমি প্রত্যেক বছর যখন এখানে আসি, প্রত্যেকবারই দেখি এই শিল্প সম্মেলনের প্রাচুর্যতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শিল্পক্ষেত্রে সার্বিকভাবে সফল সমস্ত শিল্পপতিদের এক ছাদের তলায় নিয়ে আসাই এই শিল্প সম্মেলনের লক্ষ্য, যাতে বাংলার মাটিতে শিল্প পরিসর আরও প্রশস্ত হয়। শিল্পপতিদের সামনে পরিসংখ্যান দিয়ে বোঝান কিভাবে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা, বিনোদন সব বিষয়ে আলোচনা হয় এখানে। তিনি বলেছেন, ক্রিকেটের লোক হলেও আমাদের রাজ্যে এসে এত নামী শিল্পপতি এবং উদ্যোগপতিরা লগ্নি করতে চান, ভাবলে খুব খুশি হই। মমতাদির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।